তারেক রহমান যে দেশে আসতে পারছেন না? শিওরলি সামথিং বিহাইন্ড দিস, শিওরলি। যারা একদিন তাকে বলছে তুমি আর রাজনীতিও করতে পারবে না, দেশে আসতে পারবে না, তারা তো এখনো আছেই নাকি তারা চলে গেছে? আমার ধারণা শিওরলি দেয়ার ইজ এ প্রবলেম। তো সেক্ষেত্রে যদি তারেক রহমান আসতে না পারেন তো বিএনপির নেতৃত্ব কে দেবেন? তারেক রহমান আসতেন, তারেক রহমান দিবেন, বেগম খালেদা জিয়া দিবেন। ক্রিকেট খেলায় যখন টিম খেলতে উঠে ক্যাপ্টেন যদি অসুস্থ থাকে অথবা না থাকতে পারে, তাহলে যিনি ডেপুটি কমান্ডার উনি দিবেন, ডেপুটি ক্যাপ্টেন উনি দিবেন, অসুবিধা কি? মুক্তিযুদ্ধের সময় তো বঙ্গবন্ধু ছিলেন না, কিন্তু নেতৃত্ব তো থেমে, তাজউদ্দিন নেতৃত্ব দিছে, সৈয়দ নজরুল নেতৃত্ব দিছে, উসমানী, জিয়াউর রহমান সাহেবরা, খালেদ মোশাররফ, শফিউল্লাহরা, মীর শওকত আলীরা, সিআর দত্তরা, কর্নেল তাহেররা, জলিলরা, যারা যুদ্ধ করছে, এবং এটা বঙ্গবন্ধুর নামেই তো যুদ্ধটা হয়েছে। জি, এমনি ধরেন তারেক রহমান যদি ফিরতে না পারেন, সেই ক্ষেত্রে আমরা জোবায়দা রহমানের কথা শুনতে পাচ্ছি, আমরা খালেদা জিয়া আমরা জানি তিনি অসুস্থ, তিনি আছেন, তিনি তার উপস্থিতিটা অনেক কিছু ম্যাটার করে, উপস্থিতি অনেক বড় ব্যাপার, সেটা আমরা বুঝতে পারি, কিন্তু তারপরেও কাউকে না কাউকে না দিক নির্দেশনা তো দিতে হয়। সেই ব্যাপারে কি আপনারা দল থেকে ভেবেছেন নাকি বিএনপি যে কোনো শক্তপোক্ত অবস্থান নিতে পারছে না তার পিছনে লিডারশিপও একটা বড় কারণ অনিশ্চয়তা যে কি হবে? আপনার এই কথাটা আমি অস্বীকার করবো না। লিডার ইজ দ্য লাইট, পিপুল ইজ পাওয়ার, এটা কতদিন যাবত বলতেছে। এটা চিরদিন ফজলুর রহমান মরলে পরে থেকে যাবে যে এই লোকটা বলছিল লিডার ইজ লাইট। লাখ লাখ মানুষ থাকেও লাভ নাই, অন্ধকার রাত্রে যদি টর্চ লাইট না থাকে বা স্টিমারের যদি লাইট না থাকে, যত বড় স্টিমারই হোক সেই স্টিমার অন্ধকার রাতে চলবে না। যত বড় দলই হোক, দেয়ার মাস্ট বি এ লিডার, বিকজ লিডার ইজ লাইট, পিপুল ইজ পাওয়ার। হ্যাঁ, আপনি জুবাইদা রহমানের কথা জিজ্ঞাসা করছেন, এইটা তাদের, আমার মনে হয় এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের সিদ্ধান্তের ব্যাপার। এটা আমি কিছু বলতে পারবো, এটা আমাকে দিয়ে বলাইতেও পারবেন না আপনি। তবে আমি এটা জানি জুবাইদা রহমান সিলেটের অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এবং মানুষ তাকে খুব সম্মান করে, এটা আমি জানি। জি জি, বুঝতে পেরেছি। আপনি এর বেশি কিছু বলবেন না, আপনি বলেও দিয়েছেন। আমাকে যদি একটু বলেন আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে এবং বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে, আপনি বলছেন যে আপনি ডক্টর ইউনূসের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি যেন করিডোর না দেন, বন্দর না দেন বিদেশিদের হাতে, কিন্তু যেই পরিস্থিতি মনে হয় না তিনি সেটা শুনবেন। আপনার কি মনে হয় সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এবং বিএনপির ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে? সেই সঙ্গে আমি ঐক্য হবে কইয়া আপনি আমাকে আওয়ামী লীগের দালাল বানাইতে চান নাকি? এটা তো ভবিষ্যৎ নির্ধারণ করবে। এবং আমি মনে করি আওয়ামী লীগ যত ফেসিস্ট বলুক আর যাই বলুক, দেশ যখন চলে যাবে, আওয়ামী লীগের কর্মীরা যারা অপরাধ করে নাই বা যারা গ্রামে গঞ্জে আছে, হাজারে হাজারে লাখে লাখে, দেশ রক্ষা করার জন্য তারা নামতে পারে। সেই নামার পক্ষে যদি স্লোগান এক হয়ে যায়, বিএনপির সাথে হইতেও পারে। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, আমার দেশ আমি দেব না। অথবা বিএনপির বোন বলতে পারে ছেলে ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে, আবার আওয়ামী লীগের মাও বলতে পারে ছেলে ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে, আমার দেশ বাঁচাও। জি জি জি, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে প্রথমে বিএনপিকে দেখছিলাম তারা শক্ত অবস্থান নিয়েছে, তারা বলছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে নয় তারা, কিন্তু যখন নিষিদ্ধ হয়ে গেল তখন তারা বললো এটা তারা স্বাগত জানাচ্ছে। আপনার এবং আমরা দেখছি যে আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের আইনজীবীদেরকে জামিন দেওয়া হচ্ছে না, আওয়ামী লীগপন্থী আইনজীবীদেরকে জামিন দেওয়া হচ্ছে না, এমনকি তাদেরকে মব ভায়োলেন্স করে পেটানো হচ্ছে। ফলে বিএনপি একটা কি বলবো এটিকে, যে তারা জানে না আসলে তারা কি করছে। তারা তাদের মানে একদিকে একবার বলছে যে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না, আবার অন্যদিকে তারা আওয়ামী লীগের আইনজীবীদেরকে বাধা দিচ্ছে, হ্যাঁ, রাস্তাঘাটে কর্মীদেরা বের হওয়ার চেষ্টা করলে তারা মারছে। এইভাবে কি দেশ রক্ষা করা যাবে? আপনি শাহ আব্দুল করিমের নাম শুনছেন? নিশ্চয়ই, আমার প্রিয় বাউল সম্রাট। সেই বাউল সম্রাটের দুইটা কথা আপনি শুনেন। একটা জায়গাতে আছে, দিন হতে দিন আসছে যে কঠিন, করিম দিনহীন কোন পথে যাইতাম। এটা শেষ কথা। এর আগের কথাটা হইল মানুষ ছিল সরল, একই গান,
ছিল ধর্মবল, এখন সবাই পাগল বড় লোক হইতাম। কথাটা খুব সাধারণ, কিন্তু কথাটা লক্ষ্য করেন, মানুষ ছিল তখন সরল, ছিল ধর্মবল। ওই যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, মানুষ ছিল সরল, ছিল ধর্মবল, এখন সবাই পাগল বড় লোক হইতাম। আর শেষ কথাটা হইল, দিন হতে দিন আসিছে কঠিন, করিম দিনহীন কোন বনে যাইতাম। আমি হইলাম করিম দিনহীন, দিন থেকে দিন কঠিন আইছে। আওয়ামী লীগের যখন 15 বছরের ফেসিস শাসন ছিল, বিএনপির একজন উকিল জেলে থাকতো না। আমি এটা বললাম, বিএনপির এরা আমাকে ভুল বুঝবে, একজন উকিল কোনোদিন জেলে থাকে নাই। যখনই গিয়ে উকিল দাঁড়াইছে, সুপ্রিম কোর্টের কোন উকিল গিয়ে দাঁড়াইছে জজদের সামনে, আমরা গিয়ে দাঁড়াইছে, মাই লর্ড উনি তো লয়ার, ইয়েস বেল, ইয়েস বেল। আমার কথাটা কি আপনি বুঝছেন? এটা কিন্তু আওয়ামী লীগের আমলে বিএনপির কোনো উকিল জেলে যায় নাই, আমি এটা বললাম যদি। কিন্তু এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের উকিলরা জেলে যাচ্ছে, কারণ আওয়ামী লীগের উকিলরা তো ফ্যাসিস্ট, এদের পাপটা একটু বেশি, কিছু জেল খাইটা পাপটা একটু মোচন করে আসো, এটা হয়তো আমরা মনে করতেছি আর কি। এই কারণে বেল পাইতেছে না। এটা বেলের মাঝে এখন আর কোনো আইন নাই। না না না, এখন তো শুধুমাত্র বেল পাইলো না, এটা একটা মানে আদালতের ভেতর থেকে একটা বিষয়, আর বাইরে থেকে যেমন ধরেন বিজয় 7 নম্বর কোর্টে বিএনপির আইনজীবী রুহুল কুদ্দুস কাজলের জুনিয়র এবং অ্যাডভোকেট ইব্রাহিম খলিলের নেতৃত্বে মব ভায়োলেন্স হয়েছে বলে অভিযোগ কিন্তু রয়েছে, এবং বিভিন্ন ভিডিও ফুটেজ আমরা দেখেছি। এরা এত জুনিয়র যে এদের দিকে তাকানোর সময় আমার নাই। দোষ যাচ্ছে, আমার এত জুনিয়র আমার নাই। তবে বিএনপিতে সব তো আর একরকম না, সব জায়গাতেই ধৈর্যশীল, অধৈর্য, ভালো মন্দ সব জায়গাতেই আছে। আমার ধারণা বিএনপির আইনজীবীদের মধ্যে ভালো লিডারশিপ আছে, এবং এক সময় জিনিসটা রিভাইজ হবে। কারণ আওয়ামী লীগের আমলে বিএনপির কোন আইনজীবী জেলে ছিল, কেস হয়েছে আইনজীবীদের নামে, অনেকের নামে, এখনো যারা নেতা তাদের নামে সবার নামে কেস হয়েছে, আমার নামে হয়েছে, আমি নির্বাসনে রয়েছি। কিন্তু যখনই আমার কথাটা হাইকোর্টে গেছে তখনই বেল। আমি ফজলুর রহমান, আমার নামে রাষ্ট্রদ্রোহ মামলা ছিল, হাইকোর্টে গেছে পরে বেল। সুপ্রিম কোর্টে অ্যাপিলের ডিভিশনে যখনই আপিলে গেছে, সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ লিখে দিছে, উই নো ফজলুর রহমান, হি ইজ এ লয়ার, সো হি ইজ এনলার্জড অন বেল। শেষ। এটা ছিল। এখন কেন হচ্ছে না আমার মনে হয় এক সময় হবে, এবং হওয়া উচিত। এমনিতে আপনি জানেন যে বাংলাদেশে মানে প্রতিদিনই এই রাত যত, আমি বলি রাত যত বাড়তে থাকে, নানান রকম কথা তখন উঠতে থাকে। হ্যাঁ, তো প্রতিদিনই বাংলাদেশে রাত বাড়ার সঙ্গে সঙ্গে অনেক রকম খবর ওরে, এর মধ্যে একটি খবর প্রতিদিনই আসে, এই আজকেই জরুরি অবস্থা জারি হয়ে যাচ্ছে, এই আজকেই মার্শাল্লাহ, বাংলাদেশে মার্শাল্লাহ হবে না কিন্তু জরুরি অবস্থার কথাটা খুব শোনা যাচ্ছে, সেনা সমর্থিত নতুন সরকার আসতেছে। যদি এরকম একটা ঘটনা হয়, বিএনপি কি ভূমিকা নেবে? তারা কি সেনা সমর্থিত সেই সরকারকে স্বাগত জানাবে? আমি যতটুকু শুনছি, কালকে আমার কানে যেটা আসছে বা আমার ইনফরমেশন হলো, জরুরি অবস্থা হোক বা না হোক, আর্মি এদেশে ইনএভিটেবল, তাদের প্রয়োজন অবশ্যম্ভাবী, এবং তাদের সিদ্ধান্ত হবে ফাইনাল। এবং গতকাল বোধহয় তারা একটা সিদ্ধান্ত নিছে যে আমরা যে ডিসেম্বরে ইলেকশন চাইছি, উইল সি দ্য লাস্ট টু হোল্ড দ্য ইলেকশন উইদিন ডিসেম্বর। আমি এটা যতটুকু শুনছি, আই মে বি রং, কিন্তু এটা বোধহয় ভুল হবে না আমার শোনাটা। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? যতই করো, আর এর বাইরে গেলে যদি দেখা যায় যে আর্মির শক্তির বাইরেও আরো শক্তি এখানে আইসা গেছে, আন্তর্জাতিক শক্তি, সেইটা তখন বোঝা যাবে যে দিস ইজ নট মাই কান্ট্রি, এটা আমার দেশ না, আমার দেশের সিদ্ধান্ত আমি নেওয়ার মালিক না, বা এই দেশের জনগণ নেওয়ার মালিক না। থ্যাংক ইউ। শেষ করবো, দেন শেষ প্রশ্ন। আপনি যে বললেন বিদেশি শক্তি যদি আইসা পড়ে, হ্যাঁ, তো আমরা তো দেখছি যে আইসা পড়ে না, এই যে আসছে, এই যে প্রতিদিন আছে বিদেশি, নামটা আমি বলবো না, আমার মেরে ফেলবো, আমি তো তাড়াতাড়ি মরতে চাই না। না মারা যাবে না এখন। যারা আসতে পারে তারা আসতেছে ঠিকই, একদিন স্লোগান দিতাম, যারা আসতে পারে তাদের কিন্তু আইসা গেছে। যারা একদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে সেন্ট মার্টিন দ্বীপ চাইছিল, বঙ্গবন্ধু বলছিল আমি 1 ইঞ্চি জায়গাও দিব না, স্বাধীনতা হোক বা না হোক। আমার কথাটা খুব
বুঝার চেষ্টা করেন। তারা একদম প্রতিদিন 2 জন 4 জন করে আসতেছে, তাদের নামগুলো এতক্ষণ আমার সামনেই ছিল, পাতাটা কই পড়ে গেছে। তারা আজকেও 4 জন আছে এবং তারাই এই দেশে এখন সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করতেছে বা সিদ্ধান্ত দিচ্ছে। কাজে আমার মনে হয় কি যেন হচ্ছে, কোথায় যেন কি হচ্ছে। ওই যে আমি বলতেছি, একে তো আমার দেশের কালো রবার্ট ক্লাইভরা আছে, কালো রবার্ট ক্লাইভের মধ্যে খলিলুর রহমান সাহেব আমেরিকান নাগরিক, আলী রিয়াজ ডক্টর আমেরিকান নাগরিক, এরকম আমেরিকান নাগরিকরা আছে। এরা হলো কালো রবার্ট ক্লাইভ। আর সাদা রবার্ট ক্লাইভরা প্রত্যেক দিনই আসতেছে। আমি জানি না আমার দেশের অবস্থা কি হবে। তো এইগুলো নিয়ে আপনাদের হাই কমান্ডের সঙ্গে কথা হয় না? আমি নির্দেশ শুনি, শুধু দল যা নির্দেশ দেয় আমি শুধু তাই শুনি। হাই কমান্ডের সিদ্ধান্ত হয় আমাদের দলের স্থায়ী কমিটিতে, তারেক রহমান সাহেব মিলে স্থায়ী কমিটি একটা আছে, সেখানে হয়। তাদের সিদ্ধান্তটা আমি শুনি, আমি সিদ্ধান্তের মালিক না, আমি হলাম সিদ্ধান্ত বহন করার মালিক, কামলা। তো ভবিষ্যতে কি আওয়ামী লীগ বিএনপির ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা দেখেন? আমি এখন পর্যন্ত তা দেখি না। আমি একটা কথা একটু আগে বইলে গেছি, নেসেসিটি অফ দি নেশন নোজ নো বাউন্ড। কিন্তু আমি ওই প্রশ্নটার উত্তর পাইনি যে সেনাবাহিনীকে বিএনপি কিভাবে গ্রহণ করবে। সেনাবাহিনী যেটা বলতেছেন আমাদের সার্বভৌমত্বের প্রতীক, আমি প্রতিদিন যেটা দেখতেছি মনে খুব কষ্ট। এর মধ্যে দেখা যায় সেনাবাহিনীর মধ্যে ক্ষুদ্র হোক বড় হোক, তাদের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন বিভিন্ন জায়গাতে আছে। কাজে প্রতিদিন বেরোচ্ছে এ অ্যারেস্ট হয়েছে, অমুক জেনারেল অমুক কানে গেছে। এইটা আমার দেখার কথা ছিল না। আমি আমার দেশের সেনাবাহিনী ওয়ান ইউনাইটেড একদম দি ওয়াচম্যান অফ সভারেন্টি, এটা থাকুক, এটি আমি চাই। সেনাবাহিনীর ব্যাপারে আমি কোনো কথা বলবো না, তবে সেনাবাহিনী দায়িত্বশীল কাজ করছে বলে আমি মনে করতেছি, দায়িত্বশীল কাজ করতেছে।